নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজ শুক্রবার, ঘড়িতে এখন ওই 5টা মতো বাজে। আমি তো প্রত্যেক দিনই প্রায় সকালবেলা থেকে আমি যা যা কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তবে আজকে ভাবলাম চলুন বিকেলবেলা কি কি কাজ করতে হয় আমাকে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। সংসার জীবন মেয়েদের কাছে এমন একটা জীবন যেখানে কোনো ছুটির কোনো অপশনই থাকে না। সকাল থেকে রাত অবধি তুমি যদি টানাও কাজ করে যাও, তারপরও দিনের শেষে অনেক বাড়িতেই অনেক বউকে শুনতে হয় তুমি আজকে সারাদিন কি কাজ করেছো। যারা বাইরে কাজকর্ম করে তারা ভাবে বাড়ির কাজগুলো কাজই নয়, বাড়িতে শুয়ে বসেই সব কাজ হয়ে যায়। যাই হোক, ওই সব কথা বাদ দিই, আমি আজকে বিকেলবেলা কি কি কাজ করেছি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করি। প্রত্যেক দিনই দুপুরবেলা মেয়েকে ঘুম পাড়ানোর সময় আমি ওর সাথে কিছুক্ষণ শুয়ে পড়ি। এদিকে ঘুম পাড়ানোর আগের যুদ্ধটা বিশাল বড় থাকে, কারণ দুপুরবেলা একদমই আমার মেয়ে ঘুমোতে চায় না, বিছানাটা পুরো লন্ডভন্ড করে রাখে। সেই বিছানাটা বিকেলবেলা ঘুম থেকে উঠে ওকে দাদানের সাথে বাইরে একটু ঘুরতে পাঠাই। সেই সময় কিছুক্ষণ সময় হাতে পাই, আমি আমার ঘরটা আর নিজেকে একটু গুছিয়ে নিয়ে বাকি কাজে লাগি। আমাদের বাড়িতে প্রত্যেক দিন ঠাকুরকে জল দেওয়া কিংবা সন্ধ্যে দেওয়ার কাজটা আমার কর্তামশাই করে। তবে ওপরে প্রত্যেক দিন একটু ধুনোর ধূপ না দেখালে আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় প্রত্যেকদিন দুবেলা ঘরেতে যদি একটু ধুনোর এই ধূপগুলো দেখাই, তাহলে ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। আর এদিকে আজকে সারা দিন তো বৃষ্টি হয়েছে, জামা কাপড়গুলো বাইরে মেলা হয়নি, এই ঘরের ভিতরেই যেখানে জায়গা পেয়েছি সেখানেই জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিয়েছি। এই তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এখন রাত্রিরে রান্না বান্না গুছিয়ে নেবো। এদিকে মামাম তো তার দাদানের সাথে ঘুরে বাড়ি চলে এসছে, আর এখন আমাকে দেখতে পেয়ে সে রান্নাঘরে আমার সাথে কাজ করবে। যাই হোক, ওকে নিয়েই এখন রান্নাঘরের কাজগুলো সেরে নিই। এই খোলা চুল ছেড়ে কাজ করতে আমি একদম পারি না, তাই রান্নাঘরে এসেই প্রথমে চুলটা আগে বেঁধে নিলাম। চুলটা না বেঁধে নিলে, আজকে চুলটা শ্যাম্পু করেছি, এই ঘামের চোটে চুলটা আবার নোংরা হয়ে যাবে। এদিকে চায়ের বাটিটা মিটকেসের ভেতর সকালে ঢুকিয়ে রাখা হয়েছিল, কারণ সকালবেলাও তো চা করতে হয়, সেই চায়ের বাটি আমি আর ধুই না, রেখে দিই। বিকেলবেলা চাটা করে তারপরে একবারে ধুয়ে নিই। একদিকে চা বসিয়ে দিয়েছি বাপি, আর অন্যদিকে আজকে রাত্রিরে রুটির আটাটা মেখে নিচ্ছি। আজ কিন্তু উল্টো রথ, আর আমার মেয়ে যেহেতু এবছর প্রথম রথ বার করেছিল, তবে আজকে বিশেষ কারণের জন্য এই উল্টো রথের দিন ও আর রথ নিয়ে বেরোতে পারেনি। তাই জন্যে সন্ধ্যেবেলা দাদানোকে এমনি ঘুরতে নিয়ে গেছিল। এই তো কথা বলতে বলতে চাটাও হয়ে গেছে। আর বাপি না চায়ের সাথে টোস্ট বিস্কুট খেতেই বেশি পছন্দ করে, তাই জন্য প্রত্যেক দিনই বাপিকে চায়ের সাথে টোস্ট বিস্কুটটাই দিই আমি। আর এদিকে রুটিটার আটা মাখা হয়ে গেছে, আর এখন একে একে রুটিটা করে নেব। আগে জানেন তো, আমি যখন বিয়ে হয়ে এ বাড়িতে প্রথম আসি, তখন আমার শাশুড়ি মাকে দেখতাম একসাথে 30টা 40টা করে রুটি করতো। আমি তো তখন মাকে দেখে ভীষণ ভয় পেতাম যে এতগুলো রুটি আমি করব কি করে, কারণ আমি তো কোনোদিনই রুটি কিংবা রান্না কিছুই পারতাম না। তারপরে মায়ের সাথে থেকে থেকে এখন রুটি করতে ভালোই শিখে গেছি। এই তো রুটিগুলো করা হয়ে গেছে, এখন হটপটে রুটিগুলোকে রেখে দিচ্ছি। আর এবার রান্নাঘরটা প্রথমে আগে গুছিয়ে নেবো। রুটি করতে গিয়ে আটার গুঁড়ো সারা রান্নাঘর হয়ে আছে। আমি তো রান্নাঘরেতে পাখা চালিয়ে রান্না করি, যার জন্য আরো বেশি আটার গুঁড়ো চারদিকে ছড়িয়ে যায়। গ্যাসের ওপরটা পুরো ভর্তি হয়ে আছে আটার গুঁড়োয়। এরকম ভাবে বাকি কাজ করতে একদম ভালো লাগে না, তাই জন্য আমি রুটি করবার পর রান্নাঘরটা প্রথমে ভালো করে মুছে নিয়ে তারপর সেকেন্ড কাজ করি। আর যেহেতু দুপুরবেলা রাত্রিরে রুটি খাওয়ার জন্য কোনো রকম তরকারি কিছু করা হয়নি, তাই জন্য ফ্রিজ থেকে আলু সিদ্ধটা বার করে নিলাম। আজকে ভাবছি একটু ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি করব। আমি না আলু সেদ্ধ একটু বেশি করেই ফ্রিজের মধ্যে রেখে দিই, আর আলু দিয়ে কোনো রকম রান্না করব মনে হলে তখন সিদ্ধ আলুটাই বার করে নিই। এতে কাজ একটু সুবিধা হয় আমার। প্রথমে আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি, আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর টমেটোও নিলাম। এবার কড়াই অল্প তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর টমেটো আর লঙ্কাটা প্রথমে ভেজে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে একটু জল দিয়ে তার মধ্যে নুন আর স্বাদ মতো মিষ্টি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই সাদা আলুর তরকারি একদম রেডি। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি দিয়েও দারুণ খেতে লাগে। এবার আমার কর্তামশাইয়ের পালা। কর্তামশাইকে এবার সন্ধ্যেবেলা একটু কিছু খেতে দেবো। তো ও সন্ধ্যেবেলা ম্যাক্সিমাম দিন একটু ঝালমুড়ির মতো মুড়ি খেতেই পছন্দ করে। আর যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, তাই জন্য ওকে গাজর, একটু চানাচুর আর অল্প তেল দিয়ে মুড়ি দিলাম।
আর আমার তো সন্ধ্যেবেলা চা না হলে একদম ভালো লাগে না, তাই নিজের জন্য একটু চাও বানিয়ে নিয়েছি। আজ না বেরোনোর কোনো প্ল্যানই ছিল না, মেয়েটার শরীরটাও খারাপ, আর মেয়ে যেহেতু রথ নিয়ে বেরোতে পারেনি, তাই জন্য উল্টো রথে কোথাও যাব না বলেছিলাম, কিন্তু কর্তামশাই হঠাৎ বলল চল এই আমাদের বাড়ির পাশেই যে মন্দিরে আমি সোজা রথের দিন পুজো দিতে গেছিলাম সেখানেই ভোগ প্রসাদ দিচ্ছে, খেয়ে আসি। ও না ঠাকুরের প্রসাদ খেতে ভীষণ পছন্দ করে, তাই তিনজনে মিলে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ির সামনেই মাঠেতে শুক্রবার করে একটা ছোট্ট হাট বসে, যেখানে জামা কাপড়, নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস, বাচ্চাদের খেলনা অনেক কিছুই বিক্রি হয়। তবে আজকে রথের জন্য দেখছি ভিড়টা একটু কম। এদিকে মন্দিরের সামনে এসে দেখি প্রসাদ দেওয়া শেষ হয়ে গেছে, আর প্রসাদের বাসনপত্র সব গোছাচ্ছে। কিন্তু আজকে আমাদের প্রসাদ পাওয়াটা মনে হয় কপালে ছিল, তাই এসে কর্তামশাই জিজ্ঞেস করতেই আমাদের জন্য একটু প্রসাদ দিয়ে গেল। এদিকে মামাম আজকে সারা সন্ধ্যেটা কিচ্ছু খেতে চায়নি, তবে ঠাকুরের প্রসাদ পেয়ে ও দেখলাম একটুখানি খেলো। এরপর মন্দিরেতেই অনেকক্ষণ সময় কাটিয়ে এখন মামামের বেশ কিছু ওষুধ শেষ হয়ে গেছিল, সেগুলোই কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। বাইরে থেকে ফেরবার সময় হাতে করে অল্প একটু জিলিপি নিয়ে এলাম। এই রথের দিন জিলিপি আর পাঁপড় ভাজা ছাড়া কি রথ মানায়? আর আমার মেয়ে তো জিলিপি খেতে এমনিই ভীষণ ভালোবাসে, তাই বাড়ির সবার জন্যই নিয়ে এলাম। দেখবেন বাচ্চারা না জ্বর হলে কিংবা সর্দি কাশি হলে কোনো খাবারই ঠিকঠাক খেতে চায় না, আমার মেয়েও ব্যতিক্রম নয়। তাই এই শরীর খারাপের সময় ওর যখন মুখটা একদম ভালো থাকে না, তখন ওকে খাবার নিয়ে আমি বেশি বিরক্ত করি না, ও যখন যেটা খেতে চায় তখন সেটাই খায়। এদিকে সন্ধ্যের পর যেহেতু ঠাকুরের প্রসাদটা খেয়েছিলাম, তাই জন্য রাত্রিরে আর আমার কিছু খেতে ইচ্ছা করেনি, তাই কর্তামশাইকে খেতে দিয়ে আমি রাত্রিরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এই জলের বোতলগুলো আমি রাত্রিবেলায় সব জল ঢেলে ভর্তি করে রাখি, সারাদিন জল খেয়ে জলের বোতলগুলো খালি হয়ে গেছিল, এখন রাত্রিবেলা সব কটা ভর্তি করে নিলাম। এদিকে সারাদিন ধরে যা যা জামা কাপড় সব জমেছিল সেগুলো রাত্রিবেলায় আমি কেচে নিই, তাই মেশিনটাও চালিয়ে দিয়ে এসেছি। আর এখন সব জামা কাপড়গুলো হাত দিয়ে দেখছি কোন জামা কাপড়গুলো শুকিয়েছে, তা নাহলে চারদিকটা না বড্ড জামা কাপড়ে ভর্তি লাগছে। এই বালিশের ওয়ারগুলো সব সকালে কেচেছিলাম, এখন দেখলাম সব শুকিয়ে গেছে, এগুলো পাট করে নিচ্ছি। আর মামামের জামাগুলো ও নিচ থেকে নিয়ে এসেছি ঠিক, কিন্তু জামা কাপড়গুলো এখন হাত দিয়ে দেখছি এখনো ভিজে রয়েছে, তাই জন্য খাটের মধ্যেই মেলে দিলাম। আর প্রত্যেকদিন রাত্রিবেলা না ব্রাশ না করে আমি একদম শুতে পারি না, তাই জন্য এখন ব্রাশটা করে নিচ্ছি। আর এই অভ্যাসটা জানেন তো আমার মেয়ের মধ্যেও এসেছে, ও প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে ব্রাশ করে তারপর শোয়। আর এদিকে আজকে সকাল থেকেই হ্যান্ড ওয়াশের বোতলটা ফাঁকা হয়ে গেছিল, সেটাই এখন ভর্তি করে নিচ্ছি। রাত্রিবেলা শোয়ার আগে না যে বেসিন দুটো আমার সব সময় ইউজ হয় সেইগুলো একটু পরিষ্কার করে নিই। সারাদিন তো নলেতে প্রচুর নোংরা জমে, আর রাত্রিবেলা সেই কারণে আমি একটু গরম জল করে পাইপের মধ্যে ঢালি, যাতে নোংরা কিছু আটকে থাকলে সেটা বেরিয়ে যায়, আর ওপর থেকেও আমি ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে দিই। এদিকে মামামের ওষুধগুলো হাতের কাছে সবকিছু গুছিয়ে রাখছি। আমার মেয়ের না রাত্রিবেলায় যে কোনো শরীর খারাপ বাড়াবাড়ি হয় বেশি, তাই ওষুধগুলো একদম চোখের সামনে গুছিয়ে রাখছি। ওর বাবা আবার তা না হলে রাত্রিবেলা চাইলে তখন খুঁজে পায় না। এদিকে রাত্রিরে স্কিন কেয়ারটা করে নিলাম। আমি রাত্রিবেলা তেমন কিছু ইউজ করি না, শুধু একটু ময়েশ্চারাইজার, আর আমার যেহেতু ঠোঁট ফাটার একটা প্রবলেম আছে তার জন্য ঠোঁটে একটুখানি বোরোলিন। আর কালকে সকালে খাওয়ার জন্য একটু ছোলা, বাদাম, কিশমিশ এগুলো গুছিয়ে রাখলাম। অন্যদিন না যখন হাতে টাইম থাকে তখন আমি রাত্রিরেই সকালে সবজিগুলো কেটে রাখি, তবে আজকে আর সেই কাজটা করা হয়নি। যাই হোক, আজকের ভিডিও এইটুকুনি রাখি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।